আমরা যে জিনিসটা নিয়ে শুরু করছি সেটা আগের দিনই আমরা করেছিলাম, টাইম কমপ্লেক্সিটি। আজকে কিছু কোশ্চেন্স আলোচনা হবে এবং টাইম কমপ্লেক্সিটির রেসপেক্টে স্পেস কমপ্লেক্সিটি নিয়ে একটু আলোচনা হবে। দেন আমরা নেক্সট ডে থেকে উই উইল মুভ টু দ্য, যেটা তোমরা বলতে পারো যে স্ট্রিং নিয়ে আমরা একটু আলোচনা করব, মানে স্ট্রিংটা এর পরের দিন আমরা শুরু করব। তারপর ডাইনামিক মেমোরি অ্যালোকেশন অ্যান্ড দেন তোমার হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন ইনাম ফাইল, এগুলো যা আছে সেগুলো খুব একটা বড় নয়। সো হোয়াট এভার বি দ্য থিং দ্যাট, স্যার বলছি টাইম কমপ্লেক্সিটিটাও আপনি ইনক্লুড করবেন তো সিলেবাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ধরো আমাদের একটা প্রোগ্রাম আমি ধরো সিম্পল নিচ্ছি, ধরো ইন্টিজার সে আই জে কে এন, ধরো ফর সে আই ইকুয়ালস টু 1, say I less than equals to n and I plus plus, এবং ধরো এখানে আমি একটা ফর লুপ নিয়েছি j equals to 1, say j less than equals to I square and say j plus plus, and then say for k equals to 1, say k less than equals to n by 2 and say k plus plus, এবং I just want to print something। তাহলে এইটার ক্ষেত্রে যদি কমপ্লেক্সিটি আমায় বার করতে হয়, আমরা কি শিখলাম? স্টেপ বাই স্টেপ এগোনো ভালো। মানে আয়ের ভ্যালু যদি আমি 1 নিই, তার মানে এখানে দেখো যেটা কি আই স্কোয়ার আছে, যেটা রান করছে কত আই স্কোয়ার, মানে যেটাও আমার 1 টাইমস রান করবে। এবং তাহলে কেটা কতবার রান করবে? আমরা কে হচ্ছে জে এর ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট, তার মানে কেটা করবে এন বাই 2 টাইমস, মানে মাল্টিপ্লাইড বাই 1 টাইমস আমার কেটা রান করবে, মানে প্রিন্টএফটা করবে এতবার। সেকেন্ডটা এসে দেখো আই এর ভ্যালু যদি 2 নয়, তাহলে এখানে দেখো জে এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু আই স্কোয়ার, মানে জে কত 4 টাইমস, তার মানে কে এর ভ্যালু কত এন বাই 2 মাল্টিপ্লাইড বাই 4 টাইমস। ঠিক একই ব্যাপার যদি আয়ের ভ্যালু আমি নিই সে 3, তাহলে জে হচ্ছে 9 টাইমস, জে যদি 9 টাইমস হয় তাহলে কে হচ্ছে এন বাই 2 মাল্টিপ্লাইড বাই 9 টাইমস। তার মানে এরকম যদি ক্যালকুলেট করো টোটাল টাইম যদি কত হচ্ছে, তার মানে এন বাই 2 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস এন বাই 2 মাল্টিপ্লাইড বাই 4 প্লাস সেই এন বাই 2 মাল্টিপ্লাইড বাই 9, এইরকম ভাবে চলবে। তার মানে এটা যদি ইউ ক্যান টেক n by 2 অ্যাজ এ কমন, সেটা হচ্ছে 1 প্লাস 4 প্লাস 9, ইট শুড রান। এটা হচ্ছে স্কোয়ার অফ দ্য ন্যাচারালস নাম্বার, মানে 1 প্লাস এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা যদি হয় তার করসপন্ডিং ফর্মুলা যেটা হয় দ্যাট ইজ নাথিং বাট n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n plus 1 divided by 6, যেমন that's near about equals to order of n to the power 4। তার মানে অর্ডার অফ n টু দি পাওয়ার 4 দ্যাট ইজ দ্য কমপ্লেক্সিটি। এখানে অর্ডার অফ n টু দি পাওয়ার 4 হচ্ছে আমার এর করসপন্ডিং কমপ্লেক্সিটি, রাইট? সো দ্য থিং ইজ দ্যাট, তাহলে বোঝা গেল যে আমরা এই রকম ক্ষেত্রে কমপ্লেক্সিটিটা এই রকম বার করতে পারি, একটা ফর লুপ যদি এরকম আমার দেওয়া থাকে। ঠিক একইভাবে ধরো আমি কিরকম বলছি, ধরো সিম্পল আমাদের একটা জাস্ট এরকম ভাবে প্রোগ্রাম দেওয়া আছে, সেই ইন্টিজার আই জে অ্যান্ড কে, say for I that is equals to n by 2 and say I less than equals to n and I plus plus, এর লেখা আছে for j equals to 1, say less than n by 2 and j plus plus, and say for k equals to 1, k less than equals to n, k equals to k multiplied by 2, এবং এরপরে ধরো printf দিয়ে a a, জাস্ট এ সিম্পল থিং। তাহলে এক্ষেত্রে আর ধরে ধরে যদি তুমি না বার করতে চাও, ইউ ক্যান ডিরেক্টলি
ফর্মুলাটা বার করতে পারো কিভাবে, বিকজ দেখো এই ফর লুপটা n/2 থেকে শুরু হয়েছে, n পর্যন্ত রান করছে, তার মানে এই ফর লুপটা তোমার n/2 রান করবে, n/2 টাইমস। এটা দেখো j এর ভ্যালু 1 থেকে j n/2 পর্যন্ত রান করছে, তার মানে এটাও n/2 টাইমস রান করছে। আর আমরা জানি একটা ফর লুপ যদি k equals to k multiplied by 2 হয়, that will run up to log 2n times, right? তার মানে n/2 টাইমস, এটাও n/2 টাইমস, এটা হচ্ছে log 2n টাইমস। তার মানে if we calculate the total time, that will give you n/2 multiplied by n/2 multiplied by log 2n। তার মানে এর কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ n মানে কি n স্কোয়ার and log 2n। তার মানে this is the total complexity of this। সিম্পল ব্যাপার। ঠিক একই ব্যাপার যদি তোমার একটা প্রোগ্রাম এরকম দেওয়া থাকে যে ধরো a say integer I j k and say for I equals to n/2, say I less than equals to n, I plus plus, then you can say for j equals to 1, j less than equals to n, j equals to 2 multiplied by j, then I can say for k equals to 1, k less than equals to n, and k equals to k multiplied by 2, and I am just printing this। আমার যদি এরকম থাকে তাহলে এই ক্ষেত্রেও আমরা ডিরেক্টলি কমপ্লেক্সিটিটাকে বের করতে পারি কিভাবে? এই ফর লুপটা n/2 থেকে শুরু n পর্যন্ত যাচ্ছে, দ্যাট মিনস দ্যাট উইল রান আপ টু n/2। এটা 2 মাল্টিপ্লাইড বাই j আছে, তার মানে দ্যাট উইল রান log 2n। এখানেও দেখো k মাল্টিপ্লাইড বাই 2 আছে, দ্যাট উইল অলসো রান log 2n। দ্যাট মিনস ডিরেক্টলি আমি যদি টোটাল, you can say if we want to calculate the total time, that is n/2, and you can say log 2n, that whole square, that is a simple মানে order of n, that is log 2n whole square, that is the total complexity। সো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো যে এর ক্ষেত্রে যদি টোটাল কমপ্লেক্সিটি হয়, তার টোটাল কমপ্লেক্সিটিটা আমরা ক্যালকুলেট করছি কি করে। নাও ধরো আমরা বলছি এখানে যে যদি ক্যালকুলেশনটা এই রকম হয়, ধরো আমায় বলা হলো যে সিম্পল একটা অ্যাজিউম করতে বলা হলো যে সে n এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। আমার অ্যালগোরিদমটা এরকম ভাবে আমি লিখছি দ্যাট while n is greater than 1, n is equals to n/2, that is a simple thing। সো এখানে যদি আমি ধরি let n is equals to 2 to the power cube, তাহলে তার জন্য কি প্রত্যেকবার nটা ডিভাইড বাই 2 হচ্ছে, তার মানে ফার্স্ট বার এক্সিকিউটেড হবে, দেন এটা 2 to the power 2 স্কোয়ার হবে, আবার একবার এক্সিকিউটেড হবে, তারপর 2 to the power 1 হবে, আবার এক্সিকিউটেড হবে, 1 হবে, 1 is greater than 1 ফেল করবে, তাই বেরিয়ে যাবে। তার মানে এখানে লুপটা 1 2 3, তার মানে লুপ উইল বি এক্সিকিউটেড ফর 3 টাইমস। ইন দ্যাট কেস লুপ যেটা হবে দ্যাট উইল বি এক্সিকিউটেড, ইউ ক্যান সে 3 টাইমস। তাহলে এখানে আমার লুপটা যেটা এক্সিকিউটেড হবে দ্যাট উইল বি এক্সিকিউটেড ফর 3 টাইমস। ভালো করে দেখো, তাহলে লুপটা এক্সিকিউটেড করছে কত এখানে 3 টাইমস। বাট তার মানে যদি n ইকুয়ালস টু 2 to the power k হয়, তার মানে k এর ভ্যালু কত হচ্ছে log 2n, if n is, you can say, power of 2। n যদি পাওয়ার অফ 2 হয় তাহলে আমরা এটাকে এক্সিকিউট করছি কত, কোনো অসুবিধা নেই। বাট ধরো এই প্রোগ্রামটা সিম্পল n এর ইনপুট যদি 20 হয়, তাহলে 20 একবার এক্সিকিউট করলো n এর ভ্যালু কত হলো 10 হলো, আরেকবার এক্সিকিউট করলো n এর ভ্যালু 5 হলো, কারণ ইন্টিজার, আরেকবার এক্সিকিউট করলো তোমার সে n এর ভ্যালু 2 হলো, আরেকবার এক্সিকিউট করলো n এর ভ্যালু 1 হলো।
তার মানে এখানে লুপটা কতবার এক্সিকিউট করছে, লুপ উইল এক্সিকিউটেড 4 টাইমস। তার মানে এখানে কিন্তু আমাদের একটা জিনিস চলে আসছে, দ্যাট ইজ কল্ড, এটাকে বলা হয় তোমার একটাকে বলা হয় উপরে যদি থাকে, যেমন আমাদের উপরে কি থাকে, তোমার হচ্ছে সিলিং থাকে আর ফ্লোর থাকে, এটা কিন্তু ফ্লোর। তার মানে ধরো ফ্লোর মানে 4.52 এরকম ফ্লোর হয়, মানে অ্যাকচুয়ালি দ্যাট উইল গিভ ইউ 4। আরেকটা সিলিং, যেটা 4.52 যদি সিলিং হয়, 5 এর উপর ডিপেন্ড করছে না, পয়েন্টের পর যা থাকুক না কেন দ্যাট উইল বি টেকেন অ্যাজ 5। মানে এটা যদি 4.2 হয়, এটা যদি 4.2 হয়, তাহলেও কিন্তু রেজাল্টটা একই হবে, মানে এটাকে ফ্লোর বা সিলিং বলি। তার মানে এক্ষেত্রে যে কমপ্লেক্সিটিটা, সেটা শুধু অর্ডার অফ লগ এন না লিখে ইট উইল বি বেটার যে আমরা এইভাবে লিখি অর্ডার অফ এন, যেটা হচ্ছে এইরকম, দ্যাট ইজ কল, এই লেখাটাকে যখন এরকম লেখা থাকে তাকে বলা হয় ফ্লোর, আর এইরকম যদি উপরে থাকে তখন তাকে বলা হয় সিলিং। এটা ম্যাথামেটিক্যাল নোটেশন। সো যদি সেটা হয়, তাহলে এতগুলো কমপ্লেক্সিটির পর তোমরা একটা জিনিস আশা করি বলতে পারবে, যে আমার যদি সিম্পল এইরকম একটা থাকে, সে ফর I equals to 1, I less than equals to n, I plus plus, and এখানে আমি নিচ্ছি for j equals to 1, say j less than equals to n, and j equals to j plus I, এবং I am just using printf AA. সো এক্ষেত্রে যদি তুমি বলো হোয়াট শুড বি দ্য আউটপুট, তাহলে এখানে আউটপুটটা কি হবে বলো দেখি, মানে এর কমপ্লেক্সিটি কত হবে সেটাই জানতে চাইছি। হোয়াট শুড বি দ্য কমপ্লেক্সিটি অফ দিস। এবার এন লগ এন, কি করে হচ্ছে এন লগ এন এন লগ এন বলো। হবে। হ্যাঁ, এন লগ এনই হওয়ার কথা। বাইরেরটা তো এন এ চলবে। একদম। বাইরেরটা মানে আই এর ক্ষেত্রে যেটা লুপটা, ওটা এন এর এন 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 টাইমস ঘুরবে। আর ওকে। যে লুপটা তোমার প্রত্যেকবার মানে একটু একটু করে ছোট হচ্ছে, তাতে তোমার লগ এন হয়ে যাচ্ছে। তো এন আচ্ছা, ইন্টু লগ এন, তো এন লগ এন। আচ্ছা, লগ ইনটা কি করে বুঝছো যে ছোটটা হচ্ছে সেটা লগ এনেরই হচ্ছে? কারণ প্রত্যেকবার কি হচ্ছে, ফার্স্ট কেসের মধ্যে যে মানে যেটা যখন আই ওয়ান রয়েছে তখন যেটা প্রত্যেকবার তোমার ওয়ান দিয়ে বাড়ছে, পরের হুম। বারে প্রত্যেকবার টু দিয়ে বাড়ছে, তারপরে এবার থ্রি দিয়ে বাড়ছে। সো তোমার ওটা নাম্বার অফ টাইমসটা একটু একটু করে কমছে, আচ্ছা, সেই তাই না? রেসপেক্টেড। ওকে, নাম্বার অফ টাইমসটা কমছে এবং এখানে জে এর ভ্যালুর সাথে অ্যাড হচ্ছে, রাইট? তার মানে এটা হ্যাঁ, যদি পরের বার কি এটার সাথে 1+1 মানে 2 হলো, পরের বার দেখো টু হ্যাঁ, প্লাস টু হচ্ছে 4 হচ্ছে, তারপরে হ্যাঁ, 4 প্লাস তোমার হচ্ছে 3, মানে এই যে বাড়াটা দ্যাট উড বি ইকুয়াল টু দ্য লগ এন, রাইট? বা হ্যাঁ, তুমি যদি হ্যাঁ, আরেকভাবে অ্যানালাইসিস করো, আই ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে যে যদি রান করছে 1 to n যদি রান করে, তাহলে n টাইমস প্রিন্টিং হচ্ছে। বাট i এর ভ্যালু তারপরে এন যদি, বাই টু। হ্যাঁ, n/2 হচ্ছে একদম। j এর ভ্যালু 1 to n করলে দ্যাট উইল বি প্রিন্টিং n/2। যদি i এর ভ্যালু 3 হয়, j যদি 1 to n রান করে দ্যাট উইল বি প্রিন্টেড n/3 টাইমস। তার মানে টোটাল যে টাইমটা লাগছে n প্লাস n/2 প্লাস n/3, তার মানে if we take as a common one, that one is a half, that one is a 1/3, like that, and 1/3 1/2 that will give you log n। তার মানে that will give you order of n log n, that is the answer. ভেরি গুড। তাহলে পরেরটা দেখি বলতে পারো কিনা, যে যদি ধরো আমার এই রকম দিল, সে ইন্টিজার n that is equals to 2 to the power 2 to the power k, for say I equals to 1, I less than equals to n, I plus plus, say j equals to 2, while you can say j less than equals to n, j equals to j square, and I am just printing this one. That means n equals to 2 to the power 2 to the power k, I equals to 1 to n, I plus plus, j value is 2, then while j less than equals to n, j equals to j square, and I am printing this. What did you think, that what should be the complexity of this particular program? log of n base 2 কত হবে?
আমি ওটাকে মানে এইভাবে অ্যানালাইজ করেছি, মানে ধরুন n ইকুয়াল টু 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 দি পাওয়ার কে, ঠিক আছে, যে রান করছে, দিয়ে ওটা লগ এন বেস টুটা রান করছে, তাহলে n ইকুয়াল টু টু দি পাওয়ার কে, তাহলে লগ এন বেস টু মানে রান করছে, তাহলে কেটা স্যার লগ এন বেস টু হবে, লগ এন। রাইট, কে ইজ এ লগ অফ লগ এন। হ্যাঁ স্যার, মানে কে লগ এনই হবে টাইম কমপ্লেক্সিটি, কারণ ওটা দেখুন, ওটা ওয়ান মানে এর টু, তারপর টু স্কোয়ার মানে টু টু দি পাওয়ার অফ কে, ওটা এন ইকুয়াল টু লগ বেস টু হচ্ছে, তাহলে ওইখান থেকে আমরা করতে পারবো, মানে এনটা আচ্ছা, লগ বেস টু হচ্ছে। তার মানে তোমার বক্তব্য, ইফ আই টেক দ্য ভ্যালু অফ কে ইকুয়ালস টু 1, কে এর ভ্যালু 1 দিলে দ্যাট এন শুড বি 2 টু দি পাওয়ার স্কোয়ার, তাই তো? দ্যাট মিনস 4। তার মানে হোয়াইলে এখানে ফর এর কন্ডিশন, মানে এখানে তো ফরে ঢুকে গেছে, এবারে হোয়াইল এর কন্ডিশন আমাদের কি আছে, জে, দ্যাট মিনস 2 ইজ লেস দ্যান 4, তার মানে জে ইকুয়ালস টু জে স্কোয়ার, তার মানে জেটা কি করবে, রান করবে 2 টাইমস, তাই তো? তার কারণ এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, জে এর ভ্যালু 2, এখানে জে ইকুয়ালস টু জে স্কোয়ার আছে, তার মানে প্রথমে 2টা স্যাটিসফাই করবে, তারপর জে স্কোয়ার হয়ে 4টা স্যাটিসফাই করবে, তারপরে এই লুপ ছেড়ে বেরিয়ে যাবে, জানে যেটা রান করছে 2 টাইমস, বিকজ জে এর ভ্যালু 2 এর জন্য করবে, 4 এর জন্য করবে। তার মানে এখানে টোটাল টাইম লাগছে n খানা মাল্টিপ্লাইড বাই 2। এবার ধরো কে এর ভ্যালু যদি তুমি 2 নাও, তাহলে n কত, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 মানে 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 16, মানে জে ইকুয়ালস টু জে স্কোয়ার, তার মানে 2, 4 অ্যান্ড 16 এর জন্য রান করবে, মানে জে রান করবে 3 টাইমস, দ্যাট মিনস জে রানস, ইউ ক্যান সে 3 টাইমস, তার মানে জে ইকুয়ালস টু, আমি বলতে পারি দ্যাট উইল বি রান n মাল্টিপ্লাইড বাই 3 টাইমস। ঠিক একই ব্যাপার, তুমি দেখো কে এর ভ্যালু যদি 3 করো, তাহলে n হচ্ছে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, তার মানে 2 টু দি পাওয়ার 8, মানে জে এর ভ্যালু কি 2 এর জন্য করবে, 2 স্কোয়ারের জন্য করবে, 2 কিউবের জন্য করবে, 2 8 এর জন্য, মানে জে রান করবে কত, 4 টাইমস, তার মানে দ্যাট উড বি n মাল্টিপ্লাইড বাই 4, তাই তো? তার মানে তুমি দেখো কে এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এটা n মাল্টিপ্লাইড বাই 2, কে এর ভ্যালু যদি 2 হয় n মাল্টিপ্লাইড বাই 3, কে এর ভ্যালু যদি 3 হয় দেন n মাল্টিপ্লাইড বাই 4, তার মানে আমি বলতে পারি যে টোটাল নাম্বারটা যেটা লাগছে n মাল্টিপ্লাইড বাই কে প্লাস 1, কারণ দেখো কে 1 হলে এটা 2 হচ্ছে, মানে কে প্লাস 1। এবারে দেখো তার মানে টোটাল কমপ্লেক্সিটি যদি বলো n মাল্টিপ্লাইড বাই কে প্লাস 1, এবারে আমি জানি n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার কে, তার মানে বোথ সাইড লগ নিলে log n equals to 2 to the power k, তার মানে আবার যদি log নিই, তার মানে আমি বলতে পারি k is equals to log of log n, দুবার log দিলে, তার মানে k plus 1 যদি আমি নিই, তার মানে টোটাল কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ n, k plus 1, k মানে তো আমি বার করছি log 2 log n plus 1, that one, তার মানে এর কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n of log n, that complexity is order of n of log n, right? আশা করি বুঝতে পেরেছো। সো স্যার কে এর ভ্যালুটা কোত্থেকে আসছে প্রোগ্রামটার মধ্যে? এই যে n মানে এর ভ্যালু দেওয়া আছে, দেখো এই যে n এর ভ্যালুটা দেওয়া আছে, হ্যাঁ, না না, কে এর ভ্যালুটা কোথা থেকে আসছে? k এর ভ্যালুটা আমি ধরে একটা তো প্যাটার্ন বার করতে হবে, মানে k এর ভ্যালুটা হয়তো মেন প্রোগ্রামে দেওয়া থাকবে, k এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, সেটা তো আমার ইনটিউশন যে আমি k এর ভ্যালুটা কিভাবে ধরে বার করছি, মানে না k এর লাইক ওটা ভ্যালু, প্রোগ্রামের মধ্যে ওটার কোনো মানে অ্যাকচুয়াল না ইয়ে নেই, এক- মানে ইনপুট না হিসাবে নেই ওটা কোথাও? না অ্যাকচুয়াল ইনপুট হিসেবে আচ্ছা, কোথাও নেই, বুঝতে পেরেছো? ওকে। সো দ্য হ্যাঁ, ঠিক থিং আছে। ইজ দ্যাট, এইভাবে আমরা তাহলে দেখতে পারছি। এখানে আমরা রিকার্সিভ প্রোগ্রামে বেশি ডিটেলসে যাব না, বিকজ সিলেবাসে অত নেই, বাট অ্যাটলিস্ট একটা রিকার্সিভ প্রোগ্রামের কমপ্লেক্সিটি আমরা দেখব, যে ধরো একটা সিম্পল একটা রিকার্সিভ প্রোগ্রাম মানে কি, আমরা আগের দিনই দেখেছিলাম রিকার্সিভ মানে হচ্ছে সেম জিনিসকে যখন উই আর কলিং সেভারাল টাইমস, মানে আমি রিটার্ন করতে চাইছি যে এ, ধরো আমি বলে দিচ্ছি এখানে, ধরো সিম্পল n এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে রিটার্ন করছি a n-1, আমি সিম্পল একটা নিচ্ছি।
তার মানে এটা যদি রেকার্সিভ প্রোগ্রাম হয় তার মানে প্রত্যেকবার আমি সেম ফাংশনকেই কল করছি উইথ ডিফারেন্ট ভ্যালু অফ n। তার মানে আমি তো এটা বার করব কি করে, আমি ধরে নিচ্ছি এই টোটাল প্রোগ্রামটা রান করাতে আমার tn টাইম লাগছে। তার মানে দেখো যদি tn টাইম আমার পুরো প্রোগ্রামটাকে রান করাতে লাগে তাহলে ইফ এর স্টেটমেন্ট চেক করতে আমি ধরলাম 1 ইনস্ট্যান্ট অফ টাইম, আবার আমি সেম প্রোগ্রামকে কল করেছি তাহলে এই an কে রান করাতে যদি tn লাগে তাহলে an-1 কে রান করাতে tn-1 লাগবে। দ্যাট ইজ দ্য থিং। তার মানে দ্যাট ইকুয়েশন দ্যাট আই গট অ্যান্ড আই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ tn by some method. This is one of the method. That method is, you can say, substitution. That means back, you can say substitution. Back substitution method এর মাধ্যমে আমরা বার করি। কি বার করছি, ধরো t of n-1 যদি এই ইকুয়েশনে বসাই তাহলে কি হবে, that would be 1 and this is tn-2. Say this is the equation number 2, this is the equation number 1. এবং t of n-2 যদি বসাই that should be n plus t of n-3. n এর জায়গায় জাস্ট n-1 একবার বসাচ্ছি, n এর জায়গায় n-2 একবার বসাচ্ছি। তার মানে আমি যদি ইকুয়েশন 2 তে এই জিনিসটা সাবস্টিটিউট করি, ভালো করে দেখো, আই সাবস্টিটিউট কি করছি ইকুয়েশন 2 ইন ইকুয়েশন 1। তার মানে এখানে tn-1 এর ভ্যালুটা পেয়েছি, এই tn-1 এর ভ্যালুটা এই ইকুয়েশনে সাবস্টিটিউট করছি, তাহলে tn এর ভ্যালু কত হচ্ছে 1 প্লাস t of n-2। আবার যদি সাবস্টিটিউট করি তার মানে এই tn-2 এর ভ্যালুটা আমি এভাবে সাবস্টিটিউট করতে পারি, তার মানে 1 t of n-3। তার মানে অ্যাকচুয়ালি আমি বলতে পারি that will give you 3 plus t n-3। তাহলে ডট 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 ইউ ক্যান সে k স্টেপ k প্লাস t of n-k আমি বলতে পারি that we got। সো কখন এটা স্টপ করবে, স্টপ করবে কখন, আমরা জানি এই tn এর ভ্যালু 1 প্লাস t of n-1 হবে যখন কোশ্চেনটাই ছিল n is greater than 1। তার মানে এর ভ্যালু 1 হয় কখন, যদি n এর ভ্যালু 0, and that is called the base condition। যে কোনো রিকার্সিভ প্রোগ্রামে বেস কন্ডিশন ঠিকঠাক দিতে হয়, নইলে সেটা ইনফাইনাইট লুপে চলে যায়। তার মানে আমি বুঝতে পারছি এই tn যে ভ্যালুটা আমি k প্লাস t অফ n-k পেয়েছি, এই ভ্যালুটা স্টপ করবে কখন, যদি আমি ধরি n-k এর ভ্যালুটা 1 হবে, মানে এটা কমতে কমতে অ্যাকচুয়ালি কি হবে, এই k এর ভ্যালুটা n-1 স্টেপে যাবে আর এই ভ্যালুটা তার আগের স্টেপ মানে n-1 স্টেপে গেলে that will give you n-1 plus t1, রাইট, মানে ফার্স্ট মানে এই ভ্যালুটা 1। তার মানে 1 হলে that will return, n এর ভ্যালু যখন 0 তখন ওটা কি করবে 0 রিটার্ন 1 রিটার্ন করবে, এটা আমরা দিয়ে দিয়েছি n এর ভ্যালু 0 হলে that will return 1। তার মানে এটাই স্টেপটা কি হবে, করতে 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 n-1 স্টেপে যাবে, n-1 স্টেপে গেলে আমি এই k এর জায়গায় n-1 বসালে that will give you t1। এবং t1 এর ভ্যালুটাই হচ্ছে 1, কারণ তুমি রেকার্সিভ প্রোগ্রামে আমরা দেখেছি t1 মানে কি, রেকার্সিভ প্রোগ্রামকে কল করবে 1 - 1 মানে 0, মানে 1 ভ্যালু রিটার্ন করবে। তার মানে that will give you t plus 1, that means that will give you n। তার মানে এখান থেকে আমি পেয়ে গেলাম tn এর ভ্যালু হচ্ছে n, tn এর ভ্যালু that will give you n, তার মানে এটাকেই আমরা বলছি অর্ডার অফ n। এই রকম পদ্ধতিতে রেকার্সিভ প্রোগ্রামকে সলভ করা যায় এবং এই পদ্ধতিটিকে বলে ব্যাক সাবস্টিটিউশন প্রসেস। বাট আমি বলছি না ইউ ক্যান সি ডিটেলস, আমার এখন জানতে হবে না, বাট ডিটেলসটা হচ্ছে এই রকম যে আমরা এই রকম পদ্ধতিতে কি করতে পারি, একটা তোমার কি যেন বলে একটা ফাংশনের কি করতে পারি, বার করতে পারি টাইম কমপ্লেক্সিটি। নাও টাইম কমপ্লেক্সিটি আমরা ধরেছি মোটামুটি যতটুকু বোঝার বুঝেছো। Now the thing is that one of the important concept that is called space complexity। তার মানে টাইম মানে কতটা টাইম নাই আমরা আগের দিন বলেছি। Now if we consider about the space complexity, তার মানে given a program how many memory cells are required to finish the algorithm। সিম্পল ব্যাপার, that given a program আমাদের বক্তব্য ছিল how many memory cells, how many you can say memory cells
that are required to, you can say, finish the algorithm. Finish the algorithm or program in, you can say, respect to given input size, কারণ আমরা জানি কমপ্লেক্সিটি সবসময় ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে। তার মানে ইফ ইউ ক্যান সে ইনপুট সাইজ ইজ n, এবং তার জন্য যদি n খানা মেমোরি সেল দরকার হয়, মানে n খানা ইনপুটের জন্য n খানা ইনপুট মেমোরি সেল দরকার, তার মানে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। যদি আমি ধরছি ইনপুট সাইজ ইজ n, বাট ধর আমি কনস্ট্যান্ট 10 মানে 10টা মেমোরি সেলই দরকার, ইনপুট সাইজ যতই বাড়াও না কেন আমি দেখতে পাচ্ছি 10টা মেমোরি সেলের বেশি লাগছে না, দ্যাট মিনস 10 মেমোরি সেলস রিকোয়ার্ড। তার মানে আমরা বলি কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি, তার মানে এটাকেই আমরা লিখি অর্ডার অফ 1, তার মানে এটা কনস্ট্যান্ট এবং এটা বেটার। তার মানে ইনপুট সাইজ যদি 200 হয় তাহলে 200 খানা সেলের চেয়ে ইনপুট সাইজ যাই বাড়াই না কেন মেমোরি সেল যদি কনস্ট্যান্ট হয়, দ্যাট উড অলওয়েজ বিন এ গুড কমপ্লেক্সিটি। তার মানে অ্যালগোরিদমের যেটো পার্ট, একটা ইটারেটিভ পার্ট, একটা রিকার্সিভ পার্ট। তাহলে ইটারেটিভ পার্টের যদি সিম্পল আমরা অ্যালগোরিদম লিখি, যেমন ধরো একটা অ্যালগোরিদম আছে যেটা অ্যারেটাকে নিচ্ছে, অ্যারের বেস অ্যাড্রেস 1 পাস করাচ্ছি, স্টার্টিং ইন্ডেক্স অ্যান্ড এন্ডিং ইন্ডেক্স, এবং ধরো ইন্টিজার আই নিচ্ছি, তাহলে ফর সে আই ইকুয়ালস টু n, আমি ai ভ্যালুটাকে 0 করে দিচ্ছি। তার মানে এই ক্ষেত্রে যদি তোমায় বলে এই সিম্পল অ্যালগোরিদমের জন্য পেজ কমপ্লেক্সিটি কত, তাহলে পেজ কিন্তু কমপ্লেক্সিটি কত হবে, আমরা ইন্টিজার আই এই শুধু এই জিনিসটাকে ডিফাইন করেছি, আর কিন্তু কোনো পেজ লাগেনি, কারণ অ্যারেটা ইজ অলরেডি বিন ক্রিয়েটেড এবং আমার অ্যালগোরিদমে অ্যারেটার বেস অ্যাড্রেস সাপ্লাই করা আছে। সো ইন দ্যাট পার্টিকুলার কেস যত ইনপুটই তুমি নাও না কেন, আমরা শুধুমাত্র একটা ভেরিয়েবলকেই ডিক্লেয়ার করেছি এবং একটা ভেরিয়েবল দ্যাট ইজ আই। তার মানে আমার সাইজ যদি বলো মেমোরি এক্সট্রা কি লেগেছে সেটা কিন্তু আইয়েরটা, আর কিন্তু এক্সট্রা লাগেনি, কারণ অ্যারে ইজ অলরেডি বিন ক্রিয়েটেড। যদি এখানে অ্যারে তুমি আলাদাভাবে ক্রিয়েট করতে তোমার অ্যালগোরিদমে, তাহলে অ্যারের সাইজটা ইনক্লুড হতো। তার মানে ইন দিস পার্টিকুলার কেস যেটা আমরা দেখলাম, ইন দিস ইউ ক্যান সে, in this particular case you can say whatever be the, you can say, size of the input, whatever be the size of the input, we আমরা যেটা ডিক্লেয়ার করি, we only declare one variable, and that is I. That means, এবং I that is taking only one, that means only one memory location, তার মানে এক্ষেত্রে আমরা যেহেতু নতুনভাবে কোনো অ্যারে ক্রিয়েট করিনি, সো এখানে কিন্তু you can say that page complexity that is nothing but order of 1, because আমরা এক্সট্রা কোনো অ্যারে ক্রিয়েট করিনি। যদি এইরকম অ্যালগোরিদম থাকতো, মানে কি রকম অ্যালগোরিদম, ধর অ্যালগোরিদমটা দিল এরকম, ধরো অ্যালগো অ্যারে 1n এবং আমায় বললো ইন্টিজার i and j, এবং আমাকে ক্রিয়েট করতে বলো, ক্রিয়েট অ্যানাদার অ্যারে দ্যাট ইজ bn, এবং সে ফর i ইকুয়ালস টু 1 to n আমি কি করছি, bi ইকুয়ালস টু কি নিচ্ছি, ai নিচ্ছি। যদি এইরকম আমাদের কিছু দিত, তার মানে এখানে আমি বলতে পারছি i and j, যেহেতু তুমি দুটো ভ্যারিয়েবল ক্রিয়েট করেছো তার জন্য দুটো জায়গা লেগেছে, এবং অ্যারেটা ক্রিয়েট করেছো তাহলে n খানা জায়গা লেগেছে, রাইট? তার মানে টোটাল আমার 2 প্লাস n এই মেমোরিটা লেগেছে। এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি ফর ভেরিয়েবল আই, যেহেতু নিইনি তাই যে নেওয়ার দরকার নেই, ভেরিয়েবল আই এর জন্য একটাই লেগেছে ধরো, এবং n এর জন্য হচ্ছে যেহেতু ফর অ্যারে অফ সাইজ n, তার মানে এর ক্ষেত্রে পেজ কমপ্লেক্সিটি কিন্তু লিনিয়ার, রাইট? ও ক্ষেত্রে পেজ কমপ্লেক্সিটি ছিল কনস্ট্যান্ট।
তার মানে যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে n স্কয়ার হবে, বাট আমার এর থেকেও যেটা ইন্টারেস্টিং ব্যাপার, দ্যাট ইজ ফর দ্য রিকার্সিভ অ্যালগরিদম। ইটারেটিভ অ্যালগরিদমে তোমরা দেখবে অ্যারে যদি ক্রিয়েট করো তাহলে এক্সট্রা স্পেস লাগবে, উই আর নট বদ আউট অ্যাবাউট দ্যাট। বাট রিকারশন বা রিকার্সিভ অ্যালগরিদমের জন্য, ইউ ক্যান সে রিকার্সিভ অ্যালগরিদমের জন্য তুমি দেখো, এটা ভালো করে দেখবে, an যদি n এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তাহলে আমি an-1 এবং আমি printf n কে কল করে দিই। তার মানে এটা হচ্ছে বেস কন্ডিশন। তাহলে তুমি দেখো, যখন প্রোগ্রাম স্মল তাহলে আমরা কি করতে পারি, ফ্রি মেথডে সলভ করতে, মানে ধরো আমি a3 কে কল করলাম, রাইট? ভালো করে দেখবে, a3 কে কল করলে আমার a2 কল হচ্ছে an-1 এবং আমি printf 3 কে কল করছি, a2 আবার কল করবে কাকে, a1 কে, এবং printf 2 কে, a1 আবার কল করবে কাকে, a0 কে, printf 1 কে, রাইট? তার মানে কটা কল করেছে দেখো, একটা রেকার্সিভ কল, দুটো রেকার্সিভ কল, তিনটে রেকার্সিভ কল, চারটে রেকার্সিভ কল, রাইট? এবং তার মানে আমি বলতে পারছি যদি an হয় তাহলে আমরা জানি উই নিড n+1 recursive call, we need n+1 recursive calls। বাট এই রিকার্সিভটা কি করে কাজ করে, রিকার্সিভটা কাজ করে, রিকার্সিভ প্রোগ্রাম কাজ করে ইউজিং দ্য কনসেপ্ট অফ স্ট্যাক। ও কি করে, a3 কে কল করলে a3 কে স্ট্যাকে ইনসার্ট করে, তারপরে a2 কে স্ট্যাকে ইনসার্ট করছে, আমরা এইভাবে ট্রেস করেছিলাম আগের দিন, a2 কে স্ট্যাকে ইনসার্ট করছে, তারপরে a1 কে ইনসার্ট করছে, তারপর a0 কে ইনসার্ট করছে, এবং তারপরে a0 কে পপ করছে, মানে a0 পপ হলো, আবার কি হচ্ছে, a1 কে ডবল বার ভিজিট, a1 পপ, printf কে প্রিন্ট করবে, তারপরে এখানে আবার যাবে, এইরকম ভাবে কাজটা করবে, তারপরে a2 কে পপ করবে, তারপরে a3 কে পপ করবে। তার মানে আমি কটা সেল লাগছে, স্ট্যাকের যটা সেল লাগছে সেটাই হচ্ছে আমার কিন্তু জায়গা। তার মানে এখানে যদি আমি অ্যানালাইসিস করি পেজ কমপ্লেক্সিটি ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য স্ট্যাক, তার মানে পেজ কমপ্লেক্সিটি যদি অ্যানালাইসিস করি, দ্যাট ইজ ইউ ক্যান সে ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য স্ট্যাক, that depends on the size of the stack, মানে size of the stack in that page, depth of the stack, মানে স্ট্যাকের ডেপথ কত তার উপর ডিপেন্ড করছে। এবং আমরা জানি যে ধরো, তার মানে টোটাল যদি আমি স্পেসটা ক্যালকুলেট করি, তার মানে স্যার আমি, হ্যাঁ বলো। বলছি এই A3, এটা কি A3 টা আপনি অ্যাজিউম করছেন, রাইট? অ্যাজিউম করছি আমি ক্যালকুলেট করার জন্য, মানে a3 যদি হয় তাহলে স্ট্যাকের সাইজ কত, চারটে লাগছে সেল, রাইট? 3 চারটে হলে মানে চারটে সাইজ, 4 হলে হ্যাঁ 5, মানে ওই আ- n+1। একদম। তার মানে তাই জন্য বলছি an হলে আমরা n+1 রিকার্সিভ কল করছি, অ্যাজ ওয়েল অ্যাজ n+1 আমাদের মেমোরি সেল লাগছে, রাইট? এবং আমরা কি জানি প্রত্যেকটা মেমোরি সেলের সাইজ আলাদা আলাদা হতে পারে, তাই সাইজটা আলাদা, মানে প্রত্যেকটা মেমোরি সেল ইন্টিজার হলে 4 বাইট জায়গা নেয়, ক্যারেক্টার হলে 1 বাইট জায়গা নেই, তার মানে টোটাল স্পেস যদি করি তাহলে দ্যাট উড বি n+1, সেটা হচ্ছে স্ট্যাকের সাইজ। আর আমি ধরে নিচ্ছি কে খানা সাইজ করছে, এবং কে ইজ কনস্ট্যান্ট, কে এর ভ্যালু তো ইন্টিজারের জন্য 4 বাইট, ক্যারেক্টারের জন্য 1 বাইট, তার মানে অ্যাকচুয়ালি স্পেস কমপ্লেক্সিটি লাগছে অর্ডার অফ n, রাইট? স্পেস কমপ্লেক্সিটি লাগছে অর্ডার অফ n। এটাতে আমার যতটা সুবিধা তোমার বলে মনে হচ্ছে, এটা নিয়ে তুমি বুঝতে পারলে না, মানে আমার এখানে চারটে রেকার্সিভ কল হলো এবং আমি দেখলাম চারটেই আমার মেমোরি সেল লেগেছে, চারটে যেহেতু মেমোরি সেল লেগেছে তাই আমি স্পষ্ট এখান থেকে বুঝে গেলাম যে আমার মেমোরি যেটা লেগেছে সেটা 4, রাইট? কিন্তু প্রবলেম কোথায়, ধরো একটা নেক্সট প্রোগ্রামটা দেখো তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হবে। ধরো আমার an, আমার রিকার্সিভ প্রোগ্রামটা এরকম দেওয়া আছে, n is greater than 1, a of n-1 কে কল করছি, printf n কে কল করছি, মানে প্রিন্ট করছি, আবার n-1 কে কল করছি, আগের দিনের যেমন রিকার্সিভ প্রোগ্রাম ছিল। তার মানে এখানে যদি তুমি a3 কে কল করো তাহলে a3 কাকে করছে, a2 কে কল করছে, printf 3 হচ্ছে, আবার a2 কে কল করছে, আবার a2 থেকে আমি দেখো a1 কে কল করছি, printf 2 হচ্ছে এবং a1,
এখান থেকেও দেখো a1 কল হচ্ছে, printf2 হচ্ছে এবং a1 আরেকবার কল হবে 0 তে গ্রেটার দেন ইকুয়ালস টু 1, তার মানে a0 হচ্ছে, printf1 হচ্ছে, a0 হচ্ছে, এখান থেকেও দেখো a0 হচ্ছে, printf1 হচ্ছে, দ্যাট উড a0, এখান থেকেও a0, printf1, that is also a0, এখানেও দেখো a0, printf1, that is a0। তার মানে যদি আমি a3 কে কল করি তাহলে আমি a is called কত টাইমস, দেখো a3 a2 a1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 টোটাল 15 টাইমস, তুমি যদি ক্যালকুলেট করো 15 টাইমস কল হবে। তার মানে যদি a2 কে কল করো, দেখো এখান থেকে a2 কতবার কল হয়েছে, শুধু যদি a2 থাকতো a2 কল হলো কতবার, এতবার কল হতো, a2 যদি শুধু থাকতো তাহলে a2 এতবার কল হতো, তাহলে a2 যদি কল হতো তাহলে a2 is called কত হচ্ছে 7 টাইমস। যদি শুধু a1 কল হতো, a1 মানে ধরো যে কোনো একটা কিছু, এটা দেখে নাও 1 2 3 টাইমস, তার মানে a1 হলে এটি is called 3 টাইমস। তার মানে এটাকে যদি ফর্মুলা প্লেস করো 3 এর ভ্যালুর জন্য, তাহলে এটা দেখতে পারো 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 মাইনাস 1, এটা দেখো 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 মাইনাস 1, 2 টু দি পাওয়ার ইউ ক্যান সে 1 প্লাস 1 মাইনাস 1। তার মানে এখানে n যদি হয় দ্যাট উড বি 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1। তা তোমার কি মনে হয় রেকারসিভ কল কতবার রেকারসিভ কল হয়েছে, 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1, এবং আগের দিনই বলেছি দ্যাট ইজ এ এক্সপোনেনশিয়াল থিং। তার মানে তোমার যদি মনে হয় এরকম এক্সপোনেনশিয়াল হলে এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি হবে, তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার, রাইট? মানে এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি হলে দ্যাট উইল গিভ এ ম্যাসিভ ব্যাপার। তার মানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আগের ক্ষেত্রে যেটা তুমি দেখেছিলে an মানে n টাইমস n প্লাস 1 টাইম রেকারসিভ কল হলে কমপ্লেক্সিটিও হয়েছিল n প্লাস 1 টাইম, বাট এখানে কিন্তু তা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাকে এখানে কিন্তু দেখতে হবে স্ট্যাকটা কি করে কাজ করছে। তার মানে এখানে ভালো করে দেখো, আমরা আগের দিন ট্রেস করি, তার মানে a3 টা এখান থেকে যদি ট্রেস করি a3 টা স্ট্যাকে আমি পুশ করব, তারপরে a2 তে এলাম a2 টা আমি স্ট্যাকে হচ্ছে পুশ করব, তারপরে a1 এ এলাম a1 টা স্ট্যাকে হচ্ছে পুশ করব, তারপরে a0 তে এলাম a0 টা স্ট্যাকে পুশ করব, আমি ট্রি এর শেষ পংশতে পৌঁছাচ্ছি, তার মানে a0 টা আবার পপ করব, a0 টা পপ করে আমি কি দেখলাম printf1 প্রিন্ট করলাম, আবার a0 টাকে পুশ করব, আবার a0 টাকে পপ করব, তারপরে a1 টাকে পপ করব, তারপর কি করব printf আছে printf টাকে প্রিন্ট করে আমি কি করছি আবার a1 টাকে পুশ করছি, পুশ করে a0 টাকে পুশ করছি, মানে a1 টা পপ করে দিয়েছিলাম, আবার a1 কে পুশ করছি, a0 কে পুশ করছি, আবার শেষে গিয়ে a0 টাকে পপ করে printf এ প্রিন্ট করছি, প্রিন্ট করে আবার আমরা a0 টাকে পুশ করে পপ করছি, আবার a1 টাকে পপ করছি, তারপরে আমরা কি করছি printf p3 টাকে পুশ করছি, প্রিন্ট করে দিচ্ছি, তারপর আবার a2 কে পুশ করছি, আবার a1 কে পুশ করছি, আবার a0 কে পুশ করছি, তো দ্যাট উইল হ্যাপেন। তার মানে এই পুরো জিনিসটা যদি এভালুয়েট করো তাহলে তুমি দেখতে পাবে আমার 4টে স্ট্যাক সেলেই কাজ হয়ে যাচ্ছে, কিন্তু উই অনলি নিড 4 স্ট্যাক সেলস, মানে আমার যতবারই আমি এক্সপোনেনশিয়াল টাইম যদি আমি রিকার্সিভ ফাংশনকে কল করলেও আমরা প্রিন্ট করছে 1 2 1, রাইট, 3 1 2 1, এটা আমার আউটপুটে প্রিন্ট করছে। বাট মজার ব্যাপার হলো যে আমার এক্সপোনেনশিয়াল টাইম যদি আমি রিকার্সিভ কল করলেও অ্যাকচুয়াল যে মেমোরি আমরা ইউজ করছি সেটা কিন্তু স্ট্যাকের মাত্র 4টা সেল, কারণ ওটাই বারবার রিইউজ হচ্ছে, রাইট? সো দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং থিং। তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে ফর দিস পার্টিকুলার প্রোগ্রাম we are reusing the stack. So a3 তে we only need 4 stack cells, মাত্র মেমোরি, তার মানে স্পেস যেটা দরকার n খানা কল করি বা যতই কল করি, দ্যাট ইজ n প্লাস 1 মাল্টিপ্লাইড বাই k, k মানে সাইজ অফ দ্য স্ট্যাক সেল, তার মানে k টা তো কনস্ট্যান্ট,
কে ইজ এ কনস্ট্যান্ট, কারণ ইন্টিজারের জন্য ফিক্সড, ক্যারেক্টারের জন্য ফিক্সড। তার মানে এখানে কিন্তু স্পেস যে কমপ্লেক্সিটি, দ্যাট পেস কমপ্লেক্সিটি দ্যাট ইজ অর্ডার অফ এন। এখানে পেস কমপ্লেক্সিটি যেটা হচ্ছে দ্যাট ইজ অর্ডার অফ এন। আমার আশা করি এই জিনিসটা মাথায় ঢুকেছে যে আমাদের মেন ব্যাপার কবার রিকার্সিভ কল হচ্ছে সেটা নয়। বলো। তাহলে স্পেস কমপ্লেক্সিটি ওএন হচ্ছে আর টাইম কমপ্লেক্সিটি 2^n হচ্ছে। একদম, প্রাইম কমপ্লেক্সিটি 2^n হচ্ছে। যদি তুমি বার করে দেখো এই টাইম কমপ্লেক্সিটি দ্যাট উইল কাম আউট 2^n, বাট পেস কমপ্লেক্সিটি কিন্তু অর্ডার অফ এন হচ্ছে। বুঝতে পেরেছো? মানে রিকার্সিভ যতবারই কল হোক না কেন, ইট ডাজেন্ট ম্যাটার, দ্য ম্যাটার ইজ অনলি ওয়েন, মানে কতগুলো আমরা মেমোরি সেল ইউজ করছি সেটাই আমার স্পেসটাকে বোঝায়, কারণ এখানে তো রিইউজ করছি। বোঝা গেছে? এবং এখান থেকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট অবজার্ভ করা যায়। তুমি দেখো 1 to 1 3 1 to 1 আমরা প্রিন্ট করছি। তার মানে দেখো আমি বারবার এটুকে কল করছি, রাইট? এটু কি কল করছে? এটুকে, মানে এই সাইডটা, মানে এই সাইডটাকে যদি আমি কল করি দ্যাট উইল প্রিন্ট 1 to 1, মধ্যেখানে 3 আছে, আবার এটু মানে সেম জিনিসকে আবার বারবার কল করছি। তার মানে আউটপুট যেটা প্রিন্ট করছে দ্যাট উইল প্রিন্ট 1 to 1 3 1 to 1। তার মানে এই 1 to 1 যেটা প্রিন্ট করছে সেটা A2 প্রিন্ট করছে, এই 1 to 1 আবার A2 প্রিন্ট করছে। তার মানে তুমি ভাবে দেখো যতবার A2 কে কল করব তার মিন্স A2 ইজ প্রিন্টিং দ্য সেম থিং এভরি টাইম, প্রত্যেকটা টাইমে একই জিনিস করছি। তার মানে এটা তো হতেই পারে, ভাবাই যেতে পারে যে উই ক্যান স্টোর দ্য রেজাল্ট, উই ক্যান স্টোর the result of the program, we can store the result of the program and we can, you can say, reuse it next time, আমি নেক্সট টাইমে এইটাকে রিইউজ করব। তার মানে এই জিনিসটা মানে কি বলতে চাইছি, যদি রিইউজ করতে পারি তার মানে সো উই অ্যাকচুয়ালি ডাইনামিক্যালি, ডিসাইড করছি, কি ডিসাইড করছি, whether we can, you can say, store the result, whether we can store the result such that, we can reuse it, and that is known as, that is known as dynamic programming technique। এই জিনিসটাকেই অ্যাকচুয়ালি ডাইনামিক প্রোগ্রামিং টেকনিক, যেটা তুমি যদি তুমি এ করো, কি যেন বলে তোমাদের কোড সেভ বলো, হোয়াট এভার বি দ্য থিং, সেগুলোকে আমরা এই ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে অনেক সহজে, মানে অনেক ফাস্টার সলভ করতে পারি। তার মানে এখানে মেইন জিনিস হচ্ছে যে সাব প্রবলেমস গুলো আছে, হোয়াট আর দ্য সাব প্রবলেমস দ্যাট আর রিপিটিং, যে সাব প্রবলেম গুলো রিপিট করছে, উই ক্যান রিইউজ ইট, আমরা সেটাকে রিইউজ করতে পারি। এবং যদি ডিপি ইউজ করো তাহলে কমপ্লেক্সিটিও অনেক কমাতে পারবে। বুঝতে পেরেছো? কারণ ডিপি ইজ ওয়ান অফ দ্য টেকনিক। তুমি বিশেষ করে ধরো একটা টাস্ক নিতে পারো যে তুমি যে ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার করেছো, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, সেটা চেষ্টা করো ডিপি দিয়ে যদি সলভ করতে পারো, মানে ডিপি দিয়ে যদি সলভ করতে পারো। এবং এখানে আমি তোমায় বলছি, যারা যদি কম্পিটিটিভ কোডিং এ ইফ ইউ আর ইন্টারেস্টেড, তাহলে যদি তুমি গিগস ফর গিগস দেখো, ধরো গিগস ফর গিগসে যদি তুমি দেখো, তাহলে গিগস ফর গিগসে দেখবে ডাইনামিক প্রোগ্রামিং এর প্রায় 50খানা মতো প্রবলেম আছে। যদি একবার চোখ বোলাতে পারো, আই থিঙ্ক ধরো গিগস ফর গিগসে তোমার অ্যালগরিদমসে একটা পার্টিকুলার সেকশন আছে, এই সেকশনে, এই যে ডাইনামিক প্রোগ্রামিং সেকশন, এই ডাইনামিক্স প্রোগ্রামিং সেকশনে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এর একটা এই যে প্রবলেমস আছে, কটা প্রবলেমস আছে, নিয়ার অ্যাবাউট এই বললাম কত 56খানা প্রবলেম আছে। এবং এই প্রবলেম সেটটা যদি একবার চোখ বলাও তাহলে ইউ হ্যাভ দ্য আইডিয়া যে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সেম প্রবলেমকে কিভাবে সলভ করতে পারি এবং সলভ করলে কি সুবিধা হয়, মানে কমপ্লেক্সিটিটা কিভাবে, যেমন ধরো প্রোগ্রাম ফর ফিবোনাকি নাম্বার তুমি নর্মাল ভাবে করেছো এবং
তো তুমি জানো যে এই যে ফার্স্ট পার্টটা 0 এবং সেকেন্ড পার্টটা 1 এবং বাকি জিনিসগুলো আমরা বারবার রিজেনারেট করছি। তার মানে আমি যদি বাকি জিনিসগুলোকে ইউজ করতে পারি তাহলে দ্যাট উড বি বেটার। তো ইউজিং রেকারশন ওরা সলভ করেছে, যেমন আমরা করেছিলাম ফিবো n-1 ফিবো n-2, তাতে টাইম কমপ্লেক্সিটি আমরা এইভাবে বার করেছি। ডাইনামিক প্রোগ্রামিং করলে কি হবে, ব্যাপারটা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা একটু দেখার জন্য আমি বলছি। তার মানে ওরা কিন্তু এই দেখো অ্যারেতে স্টোর করছে এবং অ্যারের রেজাল্টটা নেক্সট স্টেপে যাতে ইউজ করে সেটার জন্য চেষ্টা করছে। আমি বলছি জাস্ট একটা প্রোগ্রাম অন্তত দেখতে পারো যে যে কিভাবে কাজটা হচ্ছে। এইখানে যে মোটামুটি 50খানা প্রোগ্রাম দেওয়া আছে, যদি কেউ কম্পিটিটিভ কোডিং এ ইন্টারেস্টেড থাকে এবং ডাইনামিক প্রোগ্রামিং শিখতে চায় তাহলে go through these problems. There are 56 problems which can be solved in dynamic programming এবং এটা দিয়ে করলে আমাদের কিন্তু লাভই হবে। ওকে, সো আশা করি এই পার্টিকুলার পার্ট which is the part of the time complexity and space complexity সেটা ক্লিয়ার হয়েছে।